নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024 পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের ক্লাস প্রত্যেক দিন হয়ে আসছে, আজকে তার 18 নম্বর জিকের সেট নিয়ে চলে এলাম। তো প্রত্যেক দিন বাছাই করা সেরা 30টি প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে সন্ধে 7টার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে এই ক্লাসটি হয়ে আসছে। তো অবশ্যই ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও প্লিজ। প্রত্যেককে গুড ইভিনিং জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি। তো অবশ্যই আজকের যে ক্লাস তোমাদের ভালো লাগবে, কারণ প্রত্যেক দিন তোমাদের যেভাবে কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে আশা করছি অবশ্যই ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্ট করো। ওকে, তো তুমি যদি অ্যান্সার জানো তো ইচ কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখি। নিচের কোন স্থানে নটরাজ পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা, লোথাল, রাংপুর, মহেঞ্জোদারো। সঠিক উত্তরটা হবে অপশন এ, হরপ্পাতে নটরাজের মূর্তি পাওয়া গেছে, নৃত্যরত একজন পুরুষ, পাথরের মূর্তি, ডান দিকে তার ছবি রয়েছে। এরপরে আমরা এখান থেকে বিভিন্ন তথ্য দেখবো যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে। তোমরা দেখবে একটা প্রশ্ন হয় যে হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে? দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। ডাইরেক্ট প্রশ্ন হয় এখান থেকে। ঠিক একইভাবে জিজ্ঞেস করতে পারে মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? আর ডি ব্যানার্জি। কত সালে? 1922 সালে। একইভাবে আরো একটা বিষয় জিজ্ঞেস করতে পারে চানহুদ্র সাইটটির আবিষ্কারক কে? এম জি মজুমদার, 1931 সালে। কালীবঙ্গান আবিষ্কার করেন এ ঘোষ। মহেঞ্জোদারোতে পাওয়া নিত্যরত মেয়ে, অর্থাৎ এখানে আমরা পুরুষ দেখলাম, এরপরে কোথায় তাহলে হরপ্পায় পুরুষের নিত্যরত নটরাজ মূর্তি দেখলাম, নিত্যরত মেয়ে, ঠিক আছে, নারী মূর্তি, যেটা আমরা পাচ্ছি 4500 বছরের পুরনো মহেঞ্জোদারোতে। তো এটাও তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এবং 1926 সালে মহেঞ্জোদারোর একটি বাড়ি থেকে, স্ট্রাকচার থেকে, হাউস থেকে এই বিষয়টি কিন্তু আবিষ্কার হয়েছে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। সত্যমেব জয়তে শব্দটি কোন খান থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে শব্দটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে শব্দটি নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে সত্যের জয়, সত্যের একা জয়। দেবনগরী স্ক্রিপ্টে লেখা রয়েছে এটা, এবং মুন্ডক উপনিষদেরই একটি টাইপ বা প্রকার। উপনিষদ শব্দের অর্থ হচ্ছে কারো কাছে বসে থাকা, এবং একজন ছাত্রকে বোঝায়, মানে একজন ছাত্র গুরুর কাছে যেরকম বসে থাকে সেই বিষয়টি শেখার জন্য, এটাই বলা হচ্ছে। মুন্ডক উপনিষদ অথর্ববেদে অন্তর্ভুক্ত। ওকে, সত্যমেব জয়তে এই মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, হিনজান এবং মহাযান কোন ধর্ম সম্প্রদায়ের? বৌদ্ধ, জৈন, শিখ, হিন্দু। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, হিনজান এবং মহাযান বৌদ্ধ ধর্মের অংশ। বৌদ্ধ ধর্মের আমরা জানি কি যে রাজা কনিষ্কের অধীনে কাশ্মীরে অনুষ্ঠিত 72 খ্রিস্টাব্দে যে চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ পরিষদ হয়েছিল, সেইখানে বৌদ্ধ ধর্ম সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে হিনজান আর অপরটা হচ্ছে মহাযান, তাই তো? তো এই হিনজান এবং মহাযান আসলে কি, একটু তোমরা বিষয়টা পারলে লিখে নিও, খাতা পেন নিয়ে প্রত্যেকে বসো, আমি বারবার বলি, কারণ অনেক এক্সট্রা ইনফরমেশন তোমরা পাবে এখান থেকে। দেখো, মহাযান হিনজান যদি আমরা বলতে যাই, প্রথমে দেখবো যে আমরা মহাযান বিষয়টা কি। তো বৌদ্ধ ধর্মে এই মহাযান এরা হচ্ছে পূজা অর্চনায় বিশ্বাসী করত, পূজা অর্চনা, বিভিন্ন মন্ত্রাদি, এই সমস্ত বিষয়ের উপর এই মহাযান ধর্মা সম্প্রদায়ের মানুষদের একটা আস্থা ছিল। এনারা গৌতম বুদ্ধের আধিপত্য বিশ্বাস করতেন এবং বুদ্ধের উপাসনা করে যে মোক্ষ লাভ, সেই বিষয়টিতেও তারা কিন্তু বিশ্বাসী ছিলেন। এই সম্প্রদায় চীন, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। আমি মহাযানের কথা বললাম, বুঝতে পারলে না? আর একবার রিপিট করো, একটু ব্যাকে নিয়ে যাও, দেখে নাও। চলো এরপর আমরা হিনজান বিষয়টা বলি। গৌতম বুদ্ধকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়নি, মানে হিনজান ধর্মাবলম্বী মানুষদের এরা কিন্তু গৌতম বুদ্ধকে ভগবান বলে মানেননি। ওয়েল, এরা মূর্তি পূজা যে বিষয়টা সেটা মানতেন না। এখানে মোক্ষ লাভে বিশ্বাসী ছিল এরা, যে বুদ্ধের শিক্ষা অনুসরণ করে মোক্ষ লাভটা সম্ভব। তারা সশৃঙ্খলা
এবং ধ্যানের পথ অনুসরণ করেছিলেন। আর এই হীনযান ধর্মাবলম্বী মানুষেরা বা ধার্মিকরা সম্প্রদায়রা শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে। বোঝাতে পারলাম? চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব আমরা। পরবর্তী প্রশ্ন বলছে বিখ্যাত সাঁচি স্তূপটি কে নির্মাণ করেন? বিখ্যাত সাঁচি স্তূপটি কে নির্মাণ করেন? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তোমাদের চারটে অপশনের মধ্যে প্রিয়দর্শী অশোক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিখ্যাত সাঁচি স্তূপটি নির্মাণ করেন এবং এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রয়েছে। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব একটু। দেখো এই বৌদ্ধ যে সাঁচি স্তূপ, এটা মধ্যপ্রদেশের রায়সেন জেলায় রয়েছে আর এটিকে ভারতের প্রাচীনতম পাথরের একটা স্ট্রাকচার বলা হয়। এটিকে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর মধ্যে মৌর্য সম্রাট অশোক প্ল্যান করেছিলেন বা নির্মাণ করেছিলেন এবং এটা একটা ইউনেস্কো ডেজিগনেটেড সাইট। সাঁচি স্তূপ আকৃতিটির একটি বৈশিষ্ট্য মানে বলতে পারো, যেটা হচ্ছে 200 টাকার যে নতুন নোট, সেই নোটের পেছন দিকে দেখবে সাঁচি স্তূপের ছবি রয়েছে। ওকে, অশোক 268 থেকে 232 খ্রিস্টাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের একজন সম্রাট ছিলেন। তিনি এশিয়ায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তার শাসনকালে রাজধানী ছিল পাটলিপুত্র। হয়ে গেল। চলো নেক্সট প্রশ্ন, মুদ্রা রাক্ষস এর রচয়িতা কে? মুদ্রা রাক্ষসের রচয়িতা ডাইরেক্ট প্রশ্ন হয়, তোমাদের দেখবে বিগত বছরে এসছে। সঠিক উত্তর হবে বিশাখা দত্ত। অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার। মুদ্রা রাক্ষসের রচয়িতা হলেন বিশাখা দত্ত। এটি সংস্কৃত ভাষায় লেখা একটি নাটক। এটিতে ভারতের প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বলা আছে। পুরোপুরি নকল না হলেও এটি একটি সৃজনশীল রচনা বা ক্রিয়েটিভিটি। পরবর্তী কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি স্কন্দগুপ্ত হয়ে যাবে। অপশন সি হবে সঠিক উত্তর। বিষ্ণুগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক বা গুরু। ওকে, আচ্ছা এইখানটায় একটু কনফিউজিং ক্রিয়েট হলো, একটু কনফিউজিং, স্কন্দগুপ্ত হবে না। ওকে, আমি তোমাদের এটা বাদ দিয়ে দিই, সরি। সঠিক উত্তর হবে বিষ্ণুগুপ্ত। অপশন বি হবে। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে আমার সঠিক উত্তর। চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু বিষ্ণুগুপ্ত ছিলেন। বিষ্ণুগুপ্তর অপর নাম কৌটিল্য চাণক্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রাজরাজা চোল দ্বারা নিম্নলিখিত কোন মন্দিরটি নির্মাণ করা হয়েছিল? চোল সম্রাট রাজরাজা চোল দ্বারা নির্মাণ করা হয়েছিল বৃহদেশ্বর টেম্পল। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর। বৃহদেশ্বর মন্দিরটি থাঞ্জাভুরে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির, গঙ্গইকোন্ডা চোলেশ্বরম, ঐরাবতেশ্বর মন্দির, এই সমস্ত মন্দিরগুলো চোল সাম্রাজ্যের রাজরাজার সময় নির্মাণ করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের একের অধিক প্রমাণ দ্রাঘিমা রয়েছে? যদি আমরা স্ট্যান্ডার্ড টাইম দেখি, জাপান, ইউএসএ, আফগানিস্তান, ভারত, কোন দেশের একটারও অধিক টাইম জোন রয়েছে? দেখো, কোনো দেশে একের অধিক টাইম জোন যদি থাকে বা কেন থাকে, এই কারণটা হচ্ছে যে তার ভাস্ট জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট, ভৌগোলিক বিস্তার অনেক বেশি হওয়ার জন্য একই দেশের একাধিক স্ট্যান্ডার্ড টাইম রয়েছে। তো যেরকম ইউএসএ তে রয়েছে একের অধিক, ভারতে একটাই রয়েছে, আফগানিস্তানে একটা, জাপানে একটা। যদি আমরা দেখি যে ফ্রান্সের রয়েছে মোট 12টি টাইম জোন, রাশিয়ার রয়েছে 11টি টাইম জোন, ইউএস এর রয়েছে 11টি টাইম জোন। ওকে, তাহলে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলবেষ্টিত, ল্যান্ড লকড? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা বলতে হবে। তোমাদের ল্যান্ড লক বা স্থলবেষ্টিত একটু বিষয়টা বুঝিয়ে দিই। ধরো কোনো একটা দেশ, সাপোজ তোমাকে আমি দেখাচ্ছি, ধরো এইটা একটা কোনো একটা দেশ। ওকে, কোনো একটা দেশের মানচিত্র, যার চারিদিকে আরো অনেক দেশ রয়েছে, ঠিক না? চারিদিকে আরো অনেক দেশ দ্বারা ঘেরা, অর্থাৎ ল্যান্ড মাস রয়েছে, ভূভাগ রয়েছে, জলের সাথে কোনো যোগাযোগ নেই। তো এই বিষয়টাকে আমরা বলছি কি ল্যান্ড লক, চারদিকে ল্যান্ড দ্বারা ঘেরা, হ্যাঁ না? তো অপশন আমার কোনটা হবে এখানে? এরকম দুটো দেশ আমেরিকা, দক্ষিণ আমেরিকায় অবস্থিত। যদি ডান দিকের মানচিত্র দেখো বুঝতে পারবে। দেখো এখানে বলভিয়া দেখাচ্ছে এবং দেখো প্যারাগুয়ে, এখানটায় রয়েছে প্যারাগুয়ে। তো এই যে বলভিয়া আর প্যারাগুয়ে, আমি কালারটা একটু চেঞ্জ করে তোমাদের হাইলাইট করে বিষয়টা দেখানোর চেষ্টা করব। ওকে, দেখো এইখানটায় বলভিয়া এবং প্যারাগুয়ে। দেখো এদিকে ব্রাজিল রয়েছে, এদিকে পেরু, চিলি, আর্জেন্টিনা রয়েছে এবং উরুগুয়ে।
অর্থাৎ চারিদিকে ল্যান্ড লকড রয়েছে। তো অপশন এ হবে আমার সঠিক উত্তর। প্যারাগুয়ে এবং বলভিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকার দুটি ল্যান্ড লকড কান্ট্রি। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। আশা করছি তোমরা বুঝতে পারলে যে ল্যান্ড লকড কান্ট্রি আসলে কি এবং কিভাবে কি বিষয়টা। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। সমুদ্র পৃষ্ঠজলের গড় তাপমাত্রা কত? সমুদ্র পৃষ্ঠজলের গড় তাপমাত্রা কত? সঠিক উত্তরটা হবে অপশন ডি, 17 ডিগ্রি সেলসিয়াস। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ক্লাস ভালো লাগছে তো? কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড আজকে একটু অন্যরকম রয়েছে, মানে তোমাদের ইউনিক প্রশ্ন রয়েছে, প্রত্যেকদিনই থাকে। তোমাদের সেটগুলো খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে যাতে পরীক্ষায় তোমরা কমন পাও বেশিরভাগ। ওকে, এবং যারা বিগত দিনের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসের প্লেলিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলো একটার পর একটা ওয়াচ করে সুন্দরভাবে খাতায় হ্যান্ড রিটেন হাতে লিখে নোট বানাও, তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে পারবে। এই এক্সপ্লেনেশনগুলো কাজে লাগবে তোমাদের। ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের জন্য সেরা ক্লাস আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ওকে, দেখো সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর চাপের সাথে জলের স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়, এটা আমরা জানি। উচ্চ চাপে একটি তরলের স্ফুটনাঙ্ক কি হয়? বায়ুমণ্ডলের চাপে তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হয়। নিম্নচাপ এবং অধিক উচ্চতায় স্ফুটনাঙ্ক কমে যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদন রাজ্য কোনটি? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এখানে? উত্তরটি হয়ে যাবে ডি, উড়িষ্যাতে সব থেকে বেশি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদন রাজ্য। অপশন ডি হবে আমার সঠিক উত্তর। দেখো ভারতের সব থেকে বেশি কয়লা সঞ্চিত কোল রিজার্ভ কোথায় রয়েছে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো এটি হচ্ছে ঝাড়খণ্ডে রয়েছে। বায়ু শক্তি উৎপাদনে প্রথম স্থান তামিলনাড়ু। তোমরা দেখবে এই প্রশ্নটা কিন্তু খুব এসছে পরীক্ষায় এবং এখন কিন্তু কন্টিনিউ যে কোনো এক্সামে আসে। তাপ শক্তি উৎপাদন অর্থাৎ থার্মাল এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে মহারাষ্ট্র হয়ে যাবে প্রথম। ওকে, চারটে পয়েন্ট এখান থেকে পেয়ে গেলে। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের পূর্ব উপকূল বরাবর কোন মৃত্তিকা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? যদি আমরা অল ওভার ইন্ডিয়া চিত্রটা দেখি তাহলে সব থেকে বেশি কোন মাটি দেখা যায় বলো? পলি মাটি দেখা যায়। কেন? কারণ রিভার রয়েছে অনেক, এবং বিশেষ করে গঙ্গা গঙ্গা যে রিভার বেসিন, গঙ্গা যমুনা, তার যে ফার্টাইল ল্যান্ড সেটা বেশিরভাগটা কি পলি মৃত্তিকা, ফ্লাডের ফলে যে পলি মাটি পড়ে সেই বিষয়টি রয়েছে। বাট আমাকে বলেছে পূর্ব উপকূল বরাবর। যদি আমরা ভারতের মানচিত্রটা লক্ষ্য করে দেখি, যদি আমরা ভারতের দক্ষিণ দিকটা দেখি তাহলে পূর্ব উপকূল, পূর্ব উপকূল মানে এদিকে বঙ্গোপসাগর রয়েছে, তাই না? অর্থাৎ এই বরাবর কি মৃত্তিকা দেখা যায় আমাকে বলতে হবে। তো সঠিক উত্তরটা তোমাদের হবে এখানে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে এখানটায় তোমাদের অপশন বি হবে, পাললিক মৃত্তিকা দেখা যায়। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো এরপরে আমরা এক্সপ্লেনেশন দেখে নেব মৃত্তিকা সম্পর্কে একটু। তোমাদের এখানে অনেকগুলো পয়েন্ট আমি দিয়েছি। ভারতে পলিমাটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। পলিমাটি প্রধানত উত্তরের সমভূমিতে পাওয়া যায়, ঠিক আছে, নর্দার্ন প্লেন, এবং এই মাটি উত্তর সমভূমি এবং উপত্যকায় বিস্তৃত। এরপরে আর একটা হয় দেখবে রেগুর মৃত্তিকা, যেটা ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা নামে পরিচিত। তো এই মাটির কালো মাটি বা রেগুর মৃত্তিকা বলছি যেখানে কার্পাস চাষ ফেমাস হয়। কলকাতা পুলিশে বিগত বছরে এসছে দেখবে, ডাব্লিউবিসিএস এসছে দেখবে, ডাব্লিউবিপি কনস্টেবল এসছে দেখবে। এটি অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু রাজ্য সহ দক্ষিণাত্যের মালভূমির একটি বড় অংশ জুড়ে এই কালো বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল দেখা যায়। ওকে, নেক্সট দেখে নাও প্রত্যেকে এখানটায় রেড সয়েল এবং ল্যাটারাইট সয়েল দুটো পয়েন্ট রয়েছে। রেড সয়েল মাটিতে ফসফরাস, নাইট্রোজেন এবং চুনের পরিমাণ কম থাকে, তাই না? লাল মাটিতে একটি বড় অংশ জুড়ে রয়েছে। লাল মাটি ভারতের একটা বড় অংশ জুড়ে রয়েছে। কোন কোন রাজ্যে দেখা যায় স্যার? তামিলনাড়ুর কিছু অংশ, দক্ষিণ কর্ণাটক, উত্তর পূর্ব অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার কিছু অংশে এই মাটি পাওয়া যায়। ল্যাটারাইট মাটি প্রধানত পশ্চিম এবং পূর্ব ঘাটে পাওয়া যায়। মাটি মূল্যবান বিল্ডিং উপকরণ সরবরাহ করে। নারকেল চাষ, চা, কফি, রাবার ইত্যাদি ফসল উৎপাদনের জন্য এই মাটি খুবই খুবই উপযুক্ত। ওকে, নেক্সট প্রশ্ন। জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাস হয় ভারতে? জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কত সালে পাস হয় ভারতে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে, 2010 সালে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট পাস হয়। ওকে, এই গ্রিন ট্রাইব্যুনাল সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখব। দেখো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 সালে একটি সুস্থ পরিবেশ, সাস্টেনেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য সংগতিপূর্ণভাবে এটা রচনা করা হয়েছিল, মানে এটা এসছিল। যেটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 21 কি বলে?
জীবনের অধিকার, তাই না? তো সেই ক্ষেত্রে এই বিষয়টি যুক্ত। এটি ভারতের সাংবিধানিক বিধান 21 নম্বর ধারা অনুযায়ী জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে, যা ভারতের নাগরিকদের একটি স্বাস্থ্যকর পরিবেশ এর অধিকারকে নিশ্চিত করার জন্য এই গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট এসছে। ওকে, পরিবেশগত সুরক্ষা এবং বন ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ সম্পর্কিত মামলাগুলির কার্যকর এবং দ্রুত নিষ্পত্তির জন্য এই গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয়। আর বেশি কিছু এখান থেকে জানতে হবে না, 2010 সালে আসে। এটা পরিবেশ বিষয়ক জিনিস। পরিবেশের যে মানুষের নর্মাল বা স্বাভাবিক অধিকার, সুস্থভাবে বেঁচে থাকার যে অধিকার, সেই বিষয়টিকে নিশ্চিত করতে এই গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। বোঝাতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের মোটো কোনটি? সবার জন্য সমান ন্যায় বিচার, যজ্ঞক্ষেমম বাহাম্যাম, সংস্কৃতের জিনিস এগুলো, সত্যমেব জয়তে, যথা ধর্ম জয়, যথা ধর্ম জয়। ওকে, যথা ধর্মস্ততা জয়, মানে যেখান থেকে ন্যায় বা ধর্ম সেখান থেকেই বিজয়, এটা আলটিমেট অর্থ। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের মোটো। অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। ভারতের প্রধান বিচারপতি হলেন সুপ্রিম কোর্টের প্রধান, এবং প্রধান বিচারপতি আদালত সর্বাধিক 34 জন বিচারপতি থাকে। 1950 সালে এস্টাবলিশ হয়, 142 নম্বর আর্টিকেলে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশ বা অর্ডিন্যান্স সর্বাধিক মেয়াদকাল কত? রাষ্ট্রপতি কর্তৃক জারি করা যে অর্ডিন্যান্স, সেটা হচ্ছে সর্বাধিক মেয়াদকাল 6 মাস প্লাস 6 সপ্তাহ। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি 123 নম্বর ধারা অনুযায়ী অর্ডিন্যান্স জারি করতে পারেন। অরুন্ধতী রায় নিম্নলিখিত কোন পুস্তকটির জন্য বুকার পুরস্কার পেয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা তোমরা দেখবে বিগত বছরে অনেকবার এসছে এবং আসার চান্স বেশি। অরুন্ধতী রায়ের লেখা বিখ্যাত বই দ্য গড অফ স্মল থিংস। অপশন বি হবে সঠিক উত্তর। এটার জন্যই অরুন্ধতী রায় 1997 সালে বুকার পুরস্কার পেয়েছেন। রিসেন্টলি আমরা দেখলাম অরুন্ধতী রায় পেন প্রিন্টার পুরস্কার পেয়েছেন, এবং 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন পরীক্ষায় আসছে, অরুন্ধতী রায় কিন্তু ইউরোপিয়ান এসে পুরস্কার পেয়েছেন। ইউরোপিয়ান এসে, দুটো বিষয় লিখে নাও। 2023 সালে ইউরোপিয়ান এসে পুরস্কার পান অরুন্ধতী রায়, 2024 সালে পেন প্রিন্টার পুরস্কার পান অরুন্ধতী রায়। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, অরুন্ধতী রায়ের আরো অনেকগুলো ফেমাস বই রয়েছে, সেই লিস্টটা একটু দেখে নাও। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, পাওয়ার পলিটিক্স, ক্যাপিটালিজম আ ঘোস্ট স্টোরি, ব্রোকেন রিপাবলিক, 3 এসে। রাজনৈতিক স্বাধীনতা একটি জাতির প্রাণ, কথাটি কে বলেছেন? রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল ফ্রিডম, কোন জাতির একটি জাতির প্রাণ, এটা বলেছেন অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে আধুনিক ভারতের মীরা নামে পরিচিত? আধুনিক ভারতের মীরা নামে পরিচিত নিম্নলিখিতদের মধ্যে কে? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, মহাদেবী বর্মা। অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় প্রতি বছর 11ই জুলাই। প্রতি বছর 11ই জুলাই। অপশন এ হবে সঠিক উত্তর, বিশ্ব জনসংখ্যা দিবস। দেখো, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কেন, এটাও তোমাকে জানতে হবে। কারণ পৃথিবীতে যে হারে জনসংখ্যা বাড়ছে, সেই জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্প বা সচেতনতার জন্যই এই বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে পালন করা হয় প্রতি বছর। কত? 11ই জুলাই। প্রতি বছর 11ই জুলাই পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস। এরপর এখান থেকে তোমাদের আর একটা বিষয় হতে পারে যে 2024 সালে বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কি ছিল? থিম কি ছিল স্যার, এটা বলে দিন, একটু লিখে নেবো প্রত্যেকে। তো প্রত্যেকে লিখে নাও, আমি এখানে বলে দিচ্ছি। লিভ নো ওয়ান বিহাইন্ড, লিভ নো ওয়ান বিহাইন্ড, লিভ নো ওয়ান বিহাইন্ড।
লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। ওকে, প্রত্যেকে এটা লিখে নাও। 2024-এর থিম, এটা হচ্ছে 2024-এর থিম। ওকে, তো এটা লিখে নেবে প্রত্যেকে, পরীক্ষায় আসতে পারে। চলো নেক্সট, ভারতের একমাত্র রাজ্য যেখানে সাংহাই হরিণ পাওয়া যায়। তো কেইবুল লামচৌ যে ন্যাশনাল পার্ক মণিপুরে রয়েছে, ফ্লোটিং ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্কে দেখা যায় এই সাংহাই হরিণ। তাহলে অপশন বি হবে আমার সঠিক উত্তর, মণিপুর। মণিপুরে একমাত্র এই হরিণ পাওয়া যায়। এটা তোমরা দেখবে বিগত বছরে রেলওয়ে পরীক্ষায় এসছে যে সম্প্রতি খবরে দেখা সাংহাই হরিণ কোন রাজ্যে দেখা যায়, মণিপুরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি ওয়েব ব্রাউজার নয়? গুগল ক্রোম, উইকিপিডিয়া, মজিলা ফায়ারফক্স, অপেরা। Correct answer will be option B. Wikipedia is not a web browser, it's an website. Okay, তো কতগুলো নির্দিষ্ট ওয়েব ব্রাউজার আমরা দেখে নেব। মাইক্রোসফট এজ, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, তারপরে হচ্ছে তোমাদের অ্যাপেল সাফারি, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। উইকিপিডিয়া হলো একটি ফ্রি ইন্টারনেট বেস এনসাইক্লোপিডিয়া, যেটা 2001 সালে থেকে শুরু হয়। কিয়োটো প্রোটোকল কোন দেশে প্রযোজ্য নয়? অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ইউএসএ, জাপান। কিয়োটো প্রোটোকল এটা প্রযোজ্য নয় ইউএসএ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কিয়োটো প্রোটোকল সম্পর্কে প্রত্যেকে একটু ভালো করে দেখে নাও। কিয়োটো প্রোটোকল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের একটি আন্তর্জাতিক চুক্তি। এটি একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য হচ্ছে গ্রিনহাউস গ্যাসকে রিডিউস করা, নিঃসরণ করা, হ্রাস করা। কিয়োটো প্রোটোকল জাপানের কিয়োটোতে গৃহীত হয়েছিল 11 ডিসেম্বর 1997 সালে, 16 ফেব্রুয়ারি 2005 সালে প্রথম কার্যকরী হয়েছিল। তো ফার্স্ট গৃহীত হয় 1997 সালের 11 ডিসেম্বর এবং 16 ফেব্রুয়ারি 2005 সালে প্রথম কার্যকরী হয়েছিল। বর্তমানে কিয়োটো প্রোটোকলে 192টি দেশ রয়েছে এবং কানাডা এখানে পার্টিসিপেট করে 2012 সালে। এই কিয়োটো প্রোটোকলে 6টি গ্যাসের জন্য প্রযোজ্য, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, আর হচ্ছে তোমাদের নাইট্রাস অক্সাইড, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, পারফ্লুরোকার্বন এবং সালফার হেক্সাফ্লোরাইড। 6টি গ্যাসের নাম চাইলে লিখে দিতে পারো। নেক্সট, যানবাহন রিয়ার ভিউ, ধরো কার বা গাড়ির যে রিয়ার ভিউ মিরার রয়েছে, কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে উত্তল লেন্স, অপশন এ হবে সঠিক উত্তর। এখানে আর একটা প্রশ্ন হয়, লিখে নাও, সেভিং করার সময় যে আমরা লেন্স বা দর্পণ ইউজ করি সেটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আধুনিক ইলেকট্রিক জেনারেটর কোন নীতি মেনে কাজ করে? তো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রিন্সিপাল মেনে কাজ করে। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় তার কারণটা কি? তো এটা দেখবে তোমরা, এলপিজি সিলিন্ডার থেকে যে গ্যাস লিক করে এটা আমরা কিন্তু জ্বালালে দেখতে পাই না, মানে যখন আগুন গ্যাস জ্বলছে তখন কিন্তু এই গন্ধটা হয় না, যখন এমনি ফ্রিলি বেরিয়ে যাবে গ্যাসটা তখন পাই। তো এটা অ্যাকচুয়ালি গন্ধটা হয় ইথাইল মারক্যাপটাইনের জন্য, অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি। দেখো এই গ্যাস সিলিন্ডারে গ্যাসের সাথে সামান্য পরিমাণ ইথাইল মারক্যাপটাইন থাকে, C2H5SH, যার সাথে যখন জলে তখন গন্ধ পাওয়া যায় না, কিন্তু পরে বেরিয়ে গেলে এমনি গন্ধ পাওয়া যায়, যেটা হচ্ছে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তোমাদের এলপিজি থেকে আরেকটা প্রশ্ন করে, এলপিজির মুখ্য উপাদান প্রোপেন এবং বিউটেন। পরবর্তী প্রশ্ন, পাপড়িবিহীন ফুলে পরাগযোগ ঘটে কার দ্বারা? পাপড়িবিহীন ফুলে পরাগযোগ ঘটে কার দ্বারা? সঠিক উত্তরটা হবে বায়ু দ্বারা, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যেসব ফুলে বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটে তাদের বায়ু পরাগী ফুল বলে। নেক্সট প্রশ্ন, ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হওয়ার স্থানটি কোনটি? তো ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয় যকৃতে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লিভারে। লিভারে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন এ অন্ধত্ব প্রতিরোধ করায়, একে অ্যান্টি জেরোফথ্যালামিক ভিটামিন বলে থাকে। পরবর্তী প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া কিসের মেডেল জিতলেন? তো 2020 টোকিও অলিম্পিকে আমরা দেখেছিলাম ইনি সোনার মেডেল জিতেছিলেন, এছাড়াও অনেক অলিম্পিকে তিনি সোনার মেডেল জিতেছেন, তার জন্য ভারতের গোল্ডেন বয় বলা হয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে, হরিয়ানার বাসিন্দা।
তো 2024 সালে ইনি প্যারিস অলিম্পিকে সিলভার জিতেছেন, রূপোর পদক, রূপোর মেডেল। কত মিটার জ্যাভলিন থ্রো করেছেন? 89.45 মিটার, 89.45 মিটার জ্যাভলিন থ্রো করে রূপোর পদক জিতলেন নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশ ক্যাভা উইমেন্স ভলিবল ন্যাশনস লিগ 2024 জিতেছে? তো অপশন এ ভারত জিতেছে এই লিগ। সম্প্রতি খবরে দেখা ওয়াকফ কি? তো ওয়াকফ মানে হচ্ছে এটা একটা ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে ঈশ্বরের নামে উৎসর্গ করা একটা সম্পত্তি। অপশন এ হবে সঠিক উত্তর। তো এই ছিল আজকের 30টি বাছাই করা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ক্লাসটি সকলের ভালো লেগেছে। ছোট্ট একটা আপডেট দেখে না, যদি তুমি পুলিশের পরীক্ষার্থী অবশ্যই, কারণ ক্লাসটা এতদূর এসছো মানে তোমার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ। যারা ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষা দিবে ডাব্লিউপির আন্ডারে, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের 2-in-1 সাজেশন বুকটি দেখতে পারো। কারণ হাজার হাজার ছেলে মেয়ে যে ফিডব্যাকটা দিয়েছে সেটা দুর্দান্ত। কারণ বিগত বছরে পরীক্ষায় যে কমন সেটা হিউজ রয়েছে এই একটি মাত্র সিঙ্গেল বুক থেকে। তার জন্য এই বইটি জনপ্রিয়তা রাজ্যের বহু জেলা থেকে অসংখ্য ছেলে মেয়ে কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করছে। এবং 2024-এর যে নতুন সিলেবাস এক্সাম প্যাটার্ন ডাব্লিউপি কনস্টেবলের জন্য, সেই অনুযায়ী এক্সাম বাংলার পক্ষ থেকে ডাব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার বইটি লঞ্চ করা হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের জন্য প্রিলিমসের প্র্যাকটিস সেটও রয়েছে। এই 3টি বই বাড়িতে বসে অ্যামাজন, ফ্লিপকার্ট অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে সংগ্রহ করতে পারবে। পুলিশ পরীক্ষার একমাত্র সেরা বই মানেই এক্সাম বাংলা পাবলিকেশনের বই। এটা আমাদের কথা নয়, কাদের কথা? তোমাদের কথা। যারা তোমাদের সিনিয়র রয়েছেন, যারা পরীক্ষা দিচ্ছ, যারা চাকরি পেয়ে গিয়েছেন, তাদের ফিডব্যাক। ওকে, তো চাইলে একবার তুমিও ট্রাই করে দেখতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানিও। বন্দে মাতরম, জয় হিন্দ।